নিঝুমপুর গ্রামটা আর 10টা সাধারণ গ্রামের মতো নয়। বাস থেকে যখন আমি নামলাম তখন সূর্যটা ঠিক পাটে বসছে। চারপাশটা কেমন যেন থমথমে। স্টেশনে কোনো কুলি নেই, এমনকি চাওয়ালাটাও দোকান বন্ধ করে দ্রুত চলে যাচ্ছে। আমি অয়ন, অনেক বছর পর আমার দাদার বাড়িতে আসা। গ্রামের নামটা যত সুন্দর, পরিবেশটা ঠিক ততটাই ভারী। আমার হাতে একটা পুরনো স্যুটকেস আর কাঁধে ল্যাপটপ ব্যাগ। বড় রাস্তা থেকে গ্রামের ভেতরের পথটা মাটির, দুপাশে ঘন জঙ্গল আর বাঁশঝাড়। বাতাসের শব্দে বাঁশগুলো যখন একে অপরের গায়ে ঘষা খাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন অস্ফুট স্বরে ফিসফিস করে কথা বলছে। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম রাস্তার মাঝখানে একজন বৃদ্ধ বসে আছেন। পরনে জীর্ণ ধুতি, চোখ দুটো কেমন সাদাটে। আমি জিজ্ঞেস করলাম, কাকু, চৌধুরী বাড়িটা কোন দিকে? বৃদ্ধ কোনো কথা বললেন না, শুধু কাঁপা কাঁপা আঙুলে সোজা জঙ্গলের দিকের রাস্তাটা দেখিয়ে দিলেন। আমি ধন্যবাদ দিয়ে এগোতে যাব, ঠিক তখনই বৃদ্ধের খসখসে গলা শুনতে পেলাম। আজ অমাবস্যা বাবা, রাতে বাইরে বেরোয় না, ওই বটগাছটা আজ আবার ডাকবে। বটগাছ? কোন বটগাছ? আমি পেছন ফিরে তাকাতেই দেখি বৃদ্ধ সেখানে নেই। মাত্র কয়েক সেকেন্ডে মানুষটা কোথায় গায়েব হয়ে গেল। বুকটা একটু ধক করে উঠল। ঝিঝি পোকার ডাকটা হঠাৎ করে বেড়ে গেছে। আমি দ্রুত পায়ে হাঁটতে শুরু করলাম। একটু দূরেই সেই বিশাল বটগাছটা দেখা যাচ্ছে। জ্যোৎস্নার আলো নেই বললেই চলে, কিন্তু গাছটার নিচটা যেন ঘুটঘুটে অন্ধকার। গাছের ঝুড়িগুলো নিচে ঝুলে আছে, দেখে মনে হচ্ছে অসংখ্য হাত যেন মাটি থেকে কাউকে টেনে তোলার জন্য অপেক্ষা করছে। হঠাৎ গাছের ওপর থেকে কিছু একটা পড়ার শব্দ হলো, ধপাস। আমি টর্চ জ্বালালাম। দেখলাম একটা মরা কাক পড়ে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কাকটার শরীরে এক ফোঁটা রক্ত নেই। ঠিক তখনই আমার কানের কাছে মনে হলো কেউ নিঃশ্বাস ফেলল, একদম ঠান্ডা বরফের মতো নিঃশ্বাস। চৌধুরী বাড়ির সদর দরজাটা যখন খুললাম, কবজার কর্কশ শব্দটা নিস্তব্ধ রাতে তলোয়ারের মতো বিঁধল। বাড়ির ভেতরটা ভ্যাপসা গন্ধে ভরা। মনে হচ্ছে কয়েক দশক ধরে কেউ এখানে বাতাস চলাচলের সুযোগ দেয়নি। টর্চের আলোয় দেখলাম চারদিকে মাকড়সার জাল আর ধুলোর আস্তরণ। দোতলার কোণার ঘরটা আমার জন্য ঠিক করা হয়েছিল, পৈতৃক সম্পত্তি বলে কথা, তাই পরিষ্কার করার জন্য লোক পাঠিয়েছিলেন আমার কাকা। কিন্তু ঘরটা দেখে মনে হলো না কেউ এখানে হাত দিয়েছে। বিছানায় চাদরটা পাতা থাকলেও তার উপর এক অদ্ভুত কালচে দাগ, ঠিক যেন কেউ ওখানে শুয়ে ছটফট করেছিল। রাত তখন 11:45। আমি ক্লান্ত শরীরে বিছানায় দা এলিয়ে দিলাম। বাইরে ঝিঝি পোকার ডাকটা হঠাৎ থেমে গেল। অদ্ভুত এক নীরবতা নেমে এলো চারদিকে। হঠাৎ মনে হলো বারান্দায় কেউ হাঁটছে। খট খট খট, কাঠের মেঝের ওপর খালি পায়ে হাঁটার শব্দ। আমি ভাবলাম হয়তো কোনো বিড়াল, কিন্তু শব্দটা আমার দরজার সামনে এসে থেমে গেল। আমি সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ালাম। দরজার নিচে সামান্য ফাঁক দিয়ে দেখলাম বাইরে একটা ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে, লম্বা একটা ছায়া। টর্চটা হাতে নিয়ে ধীর পায়ে দরজার দিকে এগোলাম। হাতলটা ধরতেই একটা ঠান্ডা স্রোত আমার শিরদাঁড়া দিয়ে নেমে গেল। দরজাটা আমি লক করিনি, কিন্তু এখন মনে হচ্ছে বাইরে থেকে কেউ সেটাকে শক্ত করে ধরে রেখেছে। হঠাৎ দরজার ওপাশ থেকে একটা খসখসে কণ্ঠস্বর ভেসে এলো, অয়ন, খুলে দে বাবা, আমি তোর ঠাকুরদা। আমার কলিজা যেন শুকিয়ে এলো। আমার ঠাকুরদা তো মারা গেছেন আমি জন্মানোর আগে, তাহলে বাইরে কে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে আপনি? ফাজলামি করবেন না। কথাটা শেষ হতেই দরজায় সজোরে ধাক্কা পড়ল। মনে হলো কেউ বাইরে থেকে পাগল হয়ে দরজাটা ভাঙার চেষ্টা করছে, আর সেই সাথে ভেসে আসছে একটা বীভৎস হাসির শব্দ। মানুষের হাসি যে এত ভয়ঙ্কর হতে পারে তা আমি আগে কখনো ভাবিনি। আমি জানালার দিকে দৌড়ে গেলাম। জানালাটা খুলতেই নিচের বাগানের সেই পুরনো বটগাছটার দিকে নজর গেল। অন্ধকারেও দেখলাম গাছের ঝুড়িগুলো যেন সাপের মতো নড়ছে, আর গাছের নিচে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ যাকে আমি রাস্তায় দেখেছিলাম। সে ওপরের দিকে তাকিয়ে আমার দিকে হাতছানি দিচ্ছে। তার মুখে কোনো হাসি নেই, কিন্তু চোখ দুটো জ্বলজ্বল করছে। হঠাৎ আমার ঘরের ভেতর একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। পিছন ফিরে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। দরজার লকটা নিজে নিজেই খুলে গেছে।
আর অন্ধকার বারান্দা থেকে একটা কুচকুচে কালো হাত ঘরের ভেতর ঢুকে পড়ছে। সেই কুচকুচে কালো হাতটা যখন দরজার আড়াল থেকে ঘরের ভেতর ঢুকল, আমার চিৎকার করার শক্তিটুকুও যেন হারিয়ে গেল। হাতটা স্বাভাবিক মানুষের হাতের চেয়ে অনেক লম্বা, আঙুলগুলো সরু আর নখগুলো উৎসিতভাবে বড়। অন্ধকার বারান্দা থেকে একটা পচা মাংসের গন্ধ ঘরের ভেতর ছড়িয়ে পড়ছে। আমি পিছু হটতে হটতে দেওয়ালের সাথে মিশে গেলাম। হাতের টর্চটা কাঁপছে। আলোটা যখন ওই হাতের ওপর পড়ল, আমি দেখলাম চামড়াটা একদম কুচকানো, যেন কোনো মৃতদেহকে রোদে শুকিয়ে রাখা হয়েছে। হাতটা মেঝের ওপর ঘষতে ঘষতে আমার দিকে এগিয়ে আসছে। হঠাৎ এক দমকা হাওয়ায় জানালাটা সজোরে বন্ধ হয়ে গেল। ঘরের ভেতরে তাপমাত্রা মুহূর্তের মধ্যে হিমাঙ্কের নিচে নেমে গেল। আমি স্পষ্ট অনুভব করলাম আমার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। কিন্তু আমি তো দেওয়ালের সাথে সেটে আছি, পেছনে কেউ থাকা অসম্ভব। ঠিক তখনই কানের কাছে সেই বরফ শীতল নিঃশ্বাসটা আবার ফিরে এলো। ফিসফিস করে কেউ বলে উঠল, তোর রক্তে আমার তৃষ্ণা মিটবে অয়ন, তুই ফিরে এসেছিস। আমি ঘুরে দেখার আগেই অনুভব করলাম দুটো শক্ত হাত আমার গলা টিপে ধরল। সেই কালো হাত নয়, এটা অন্য কিছু। আমি প্রাণপণে বাঁচার চেষ্টা করছি, পা ছুটছি, কিন্তু অদৃশ্য সেই শক্তির সাথে পেরে উঠছি না। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমার পকেটে থাকা একটা ছোট ধাতব জিনিসের কথা মনে পড়ল। স্টেশনে নামার পর সেই বৃদ্ধ আমাকে একটা ছোট তামার মাদুলি মতো কিছু একটা হাতে গুজে দিয়েছিলেন, যা আমি খেয়াল না করেই পকেটে রেখে দিয়েছিলাম। মাদুলিটা স্পর্শ করতেই একটা তীব্র ইলেকট্রিক শকের মতো অনুভূতি হলো। সাথে সাথে গলার উপর থেকে হাতের চাপটা আলগা হয়ে গেল। একটা বীভৎস আর্তনাদ সারা ঘরে প্রতিধ্বনিত হলো, যা কোনো মানুষের গলার শব্দ নয়। আমি টর্চটা নিয়ে দরজার দিকে দৌড়লাম, কিন্তু দরজার কাছে গিয়ে দেখি সেই কালো হাতটা আর নেই। বারান্দাটা একদম ফাঁকা, কিন্তু মেঝেতে পড়ে আছে এক থোকা সাদা চুল আর পচা রক্তের দাগ। আমি নিচে নামার জন্য সিঁড়ির দিকে দৌড়লাম, কিন্তু সিঁড়ি দিয়ে নামতে গিয়ে থমকে গেলাম। সিঁড়ির প্রতিটি ধাপে এক একটি মাটির প্রদীপ জ্বলছে, আর একদম নিচের তলায় বড় হলঘরের মাঝখানে কেউ একজন বসে আছে। সাদা শাড়ি পরা এক মহিলা, পিঠ ফেরানো, তার চুলগুলো মেঝে পর্যন্ত ছড়িয়ে আছে। সে আপন মনে বিড়বিড় করে কিছু একটা গাইছে, কোনো এক পুরনো দিনের বিসর্জনের গান। আমার পা যেন মাটিতে আটকে গেল। নিঝুমপুর গ্রামের সেই অভিষিপ্ত ইতিহাসের প্রথম বলি কি তবে এই বাড়িতেই হতে যাচ্ছে? সিঁড়ির প্রতিটি ধাপ যেন এক এক যোজন দীর্ঘ মনে হচ্ছিল। আমার বুক ঢিপ ঢিপ করছে। সাদা শাড়ি পরা মহিলাটি তখনও পিঠ ফেরানো বসে আছেন, তার গানটা ক্রমশ জোরালো হচ্ছে। আমি ধীরে ধীরে এক ধাপ দু ধাপ করে নিচে নামতে শুরু করলাম। আমার হাতের মাদুলিটা হঠাৎ গরম হয়ে উঠল। এক অদ্ভুত শক্তি যেন আমার হাতে ভর করেছে। মহিলাটির চুলগুলো এত লম্বা যে মেঝেতে ছড়িয়ে আছে, মনে হচ্ছে যেন কালো সাপের দল ঘুমিয়ে আছে। গানটা যত স্পষ্ট হচ্ছে ততই আমার মনে হচ্ছে এর ভাষাটা চেনা, কিন্তু বুঝতে পারছি না, যেন অনেক পুরনো কোনো মন্ত্র। আমি একদম নিচে এসে দাঁড়ালাম। হলঘরের ভেতরের বাতাসটা ভারী, এখানেও সেই পচা মাংসের গন্ধটা আরও তীব্র। মহিলাটির ঠিক পেছনে গিয়ে আমি থমকে গেলাম। তার পিঠের দিকে তাকিয়েই আমার গা শিউরে উঠল। তার শাড়িটা ছেঁড়া আর পিঠের ওপর এক বিশাল কালচে দাগ, ঠিক যেন কেউ পিটিয়ে মেরেছে। আমি সাহস করে ডাকলাম, কে আপনি? মহিলাটি গান থামালেন না, কিন্তু তার শরীরটা হঠাৎ করে কেঁপে উঠল। ধীরে ধীরে, খুব ধীরে ঘাড়টা ঘুরিয়ে আমার দিকে তাকালো। তার মুখটা দেখতেই আমার পা থেকে মাথা পর্যন্ত রক্ত যেন জমে গেল। সেটা কোনো মানুষের মুখ ছিল না। চোখের জায়গায় দুটো কোটর, ভেতরে জমাট অন্ধকার। নাকটা উধাও, শুধু দুটো গর্ত, আর ঠোঁটের জায়গায় একটা কালো রেখা, যেখান থেকে ফিসফিস করে গানটা বেরোচ্ছে। তার মুখটা যেন পচে গলে গেছে, চামড়া ঝুলে পড়ছে। সেই বিভৎস চেহারা দেখে আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। মহিলাটি তার সেই কালো গর্তের মতো চোখ দিয়ে আমার দিকে স্থিরভাবে তাকিয়ে রইল। তারপর হঠাৎ তার হাতগুলো মাটি থেকে তুলে আমার দিকে বাড়ালো। হাত দুটো পচন ধরা, আঙুলগুলো হাড্ডাসার। আমি প্রাণপণে দৌড়তে চাইলাম, কিন্তু আমার পা যেন কেউ মাটি কামড়ে ধরে রেখেছে। সেই মাদুলিটা, আমার হাতে মাদুলিটা অসম্ভব গরম হয়ে উঠেছে, মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে। আমি যন্ত্রচালিত পুতুলের মতো মাদুলিটা মহিলাটির দিকে ছুঁড়ে মারলাম। মাদুলিটা মহিলাটির শরীরে লাগতেই একটা তীব্র নীল আলো ঝলসে উঠল। সারা হলঘরটা সেই আলোয় আলোকিত হয়ে গেল। মহিলাটি একটা বীভৎস চিৎকারে ফেটে পড়ল। তার শরীর থেকে যেন ধোঁয়া বেরোতে শুরু করল, আর সেই সাথে তার গানটা রূপান্তরিত হলো এক ভয়ঙ্কর আর্তনাদে।
আমি দেখলাম তার শরীরটা আস্তে আস্তে হাওয়ায় মিশে যাচ্ছে, যেন বালি দিয়ে তৈরি ছিল। আলো মিলিয়ে গেল, ধোঁয়া মিলিয়ে গেল, মহিলাটিও নেই। হলঘরটা ফাঁকা, সিঁড়ির প্রদীপগুলো নিভে গেছে, শুধু মাদুলিটা মেঝের উপর পড়ে আছে নিস্তেজ হয়ে। আমি হাঁপিয়ে হাঁপিয়ে দেওয়ালের ধারে বসে পড়লাম। কি দেখলাম আমি? এটা কি স্বপ্ন ছিল, নাকি নিঝুমপুরের অভিশাপ আমাকে গ্রাস করতে শুরু করেছে? আমার পৈতৃক ভিটে কি আসলে এক অভিশিপ্ত জায়গা? আমি উঠে মাদুলিটা কুড়িয়ে নিলাম। এখন সেটা একদম ঠান্ডা, কিন্তু এর ক্ষমতা আমি নিজ চোখে দেখলাম। এই মাদুলিটা কি আমাকে রক্ষা করছে, নাকি আরও বড় কোনো বিপদের দিকে ঠেলে দিচ্ছে? রাতটা কোনো মতে কাটল। সকালে যখন জানলা দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকল, তখন বিশ্বাসই হচ্ছিল না গতরাতের সেই বিভৎসতা সত্যি ছিল। কিন্তু মেঝের ওপর পড়ে থাকা সেই তামাটে মাদুলি আর দেওয়ালে নখের আঁচড়ের দাগ আমাকে মনে করিয়ে দিচ্ছিল এটা কোনো দুঃস্বপ্ন নয়। আমি ঠিক করলাম বাড়িতে আর এক মুহূর্ত থাকব না। কিন্তু সদর দরজার কাছে যেতেই আমার চোখ আটকে গেল মেঝের ওপর। সেখানে লাল রঙের কি যেন একটা আলপনা আঁকা। আমি কাছে গিয়ে ঝুঁকে দেখতেই ঘেন্নায় মুখ কুঁচকে গেল। ওটা রং নয়, ওটা টাটকা রক্ত। আর সেই আলপনার মাঝখানে রাখা আছে একটা পুরনো জীর্ণ ডায়েরি। বুক ধকধক করতে শুরু করলো। ডায়েরিটা হাতে নিলাম। পাতাগুলো হলদেটে হয়ে গেছে, অনেক জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ। প্রথম পাতাটা খুলতেই আমার হাত কেঁপে উঠল। সেখানে বড় বড় অক্ষরে লেখা 2026, যারা ফিরে আসে না। ডায়েরিটা পড়ার আগেই বাইরে কারো পায়ের শব্দ পেলাম। আমি দ্রুত ডায়েরিটা ব্যাগে পুরে বাইরে বেরিয়ে এলাম। সামনে তাকিয়ে দেখি সেই সাদাটে চোখের বৃদ্ধ লোকটা। দিনের আলোতেও তাকে দেখে মনে হচ্ছে না সেই পৃথিবীর মানুষ। সে আমার দিকে তাকিয়ে এক অদ্ভুত মায়াবী হাসল। সে বলল, পালাতে চাইছ অয়ন, কিন্তু চৌধুরী বাড়ির রক্ত তো নিঝুমপুরের মাটির পাওনা। যে একবার এই বাড়ির অন্ন খেয়েছে সে আর ফিরতে পারে না। আমি চিৎকার করে বললাম, কে আপনি? কেন আমাকে ভয় দেখাচ্ছেন? বৃদ্ধ হাসতে হাসতে বললেন, আমি কেউ না বাবা, আমি শুধু এই বটতলার প্রহরী। গতরাতে যে মহিলাকে দেখেছ সে ছিল তোমার বড় পিসি। 20 বছর আগে তাকে এই বাড়ির মেঝেই পুঁতে ফেলা হয়েছিল। কেন জানো? কারণ সে জানত এই বাড়ির আসল রহস্য। বৃদ্ধ হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে জঙ্গলের দিকে হেঁটে চলে গেলেন। আমার মাথায় তখন হাজারটা প্রশ্ন। বড় পিসি? দাদা তো বলতেন পিসি নাকি নিরুদ্দেশ হয়ে গেছে। আমি বুঝতে পারলাম উত্তর পেতে হলে আমাকে এই ডায়েরিটা পড়তেই হবে। আমি গ্রামের একটা নির্জন চা দোকানের পেছনে বসে ডায়েরিটা খুললাম। সেখানে লেখা ছিল 12ই শ্রাবণ 2006, আজ অমাবস্যা। বটগাছ থেকে আজ কান্নার শব্দ শোনা যাচ্ছে। বাবা আজ কাউকে ঘরে থাকতে বারণ করেছে, বলছে আজ রক্তের বলি চাই। কিন্তু কেন কেন আমাদের এই বংশকেই বারবার অভিশাপ বইতে হবে? সেই তান্ত্রিকের দেওয়া মাদুলিটাও কি আর কাজ করবে না? পড়তে পড়তে আমার শ্বাস আটকে এলো। তাহলে কি এই মাদুলিটা সেই তান্ত্রিকের? ডায়েরির শেষ পাতায় একটা মানচিত্র আঁকা আছে, যা নির্দেশ করছে গ্রামের সেই অভিশপ্ত বটগাছের পেছনের একটা পুরনো ভাঙা মন্দিরের দিকে। হঠাৎ অনুভব করলাম চায়ের দোকানের চারপাশটা একদম চুপচাপ হয়ে গেছে। আমি মাথা তুলে তাকাতেই দেখলাম চায়ের দোকানের মালিক আর অন্য 2-3 জন লোক আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের সবার চোখের মণি যেন সাদা হয়ে গেছে। তারা সবাই একসাথে বলে উঠল, ডায়েরিটা আমাদের দিয়ে দাও অয়ন, ওটা তোমার জন্যে নয়। চায়ের দোকানের সেই দৃশ্যটা ভোলার মতো নয়। 4-5 জন মানুষ যাদের চোখের মণি একদম সাদা, তারা মূর্তির মতো আমার দিকে এগিয়ে আসছে। তাদের হাঁটা চলা মানুষের মতো নয়, যেন কেউ সুতো দিয়ে তাদের শরীর নিয়ন্ত্রণ করছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে দৌড় দিলাম। পিছনে শুনতে পাচ্ছি অনেকগুলো পায়ের ধূপধাপ শব্দ। গ্রামের গলিগুলো দিনেও কেন এত অন্ধকার আর গোলকধাঁধার মতো লাগছে কে জানে। আমি ডায়েরিটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে জঙ্গলের পথ ধরলাম। ডায়েরির মানচিত্র অনুযায়ী সেই ভাঙা মন্দিরটা জঙ্গলের ঠিক মাঝামাঝি কোথাও আছে। জঙ্গলে ঢোকার পর পায়ের শব্দগুলো থেমে গেল, কিন্তু এক অদ্ভুত অস্বস্তি আমাকে তাড়া করে বেড়াচ্ছে। মনে হচ্ছে গাছের আড়াল থেকে হাজার হাজার চোখ আমাকে দেখছে। একটু এগোতেই দেখলাম সেই বিশাল বটগাছটা। দিনের আলোতেও গাছটার নিচটা যেন গোধূলির মতো অন্ধকার। ঝুড়িগুলো বাতাসের ঝাপটায় দুলছে, মনে হচ্ছে ফাঁস লাগিয়ে কারোর অপেক্ষা করছে।
হঠাৎ আমার নজরে এলো বটগাছের গোড়ায় একটা গর্ত। গর্তের মুখটা পাথর দিয়ে ঢাকা ছিল, কিন্তু এখন সেটা সরানো। আমি কৌতূহলী হয়ে উঁকি দিলাম। ভেতর থেকে একটা পচা গন্ধ আসছে। ঠিক তখনই ডায়েরিটা আমার হাত থেকে পুড়ে গেল। পাতাগুলো নিজে থেকেই উল্টাতে শুরু করলো এবং একটা পাতায় এসে থমকে গেল। সেখানে কাপা কাপা হাতে লেখা, বটগাছের নিচে যারা ঘুমিয়ে আছে তাদের জাগিও না। তারা রক্ত চায় না, তারা চায় মুক্তি। মাথাটা ঘুরে উঠল। তাহলে কি এই গ্রামের নিখোঁজ হওয়া যুবকরা সবাই এখানে? ঠিক তখনই আমার কাঁধে একটা ঠান্ডা হাত পড়ল। আমি আটকে উঠে পেছনে ফিরলাম। দেখলাম এক কিশোরী দাঁড়িয়ে আছে। গায়ের রং একদম ফ্যাকাশে, পরনে পুরনো দিনের ফ্রক। মেয়েটি ফিসফিস করে বলল, এখানে থেকো না দাদাবাবু, তান্ত্রিক আসছে, ও ডায়েরিটা নিতে আসছে। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, তুমি কে? তান্ত্রিক কে? মেয়েটি কোনো উত্তর দিল না। সে শুধু বনের গহীনে একটা পুরনো ইটের কাঠামোর দিকে আঙুল নির্দেশ করল। ওটাই সেই মন্দির। মেয়েটি বলল, মাদুলিটা হাতে রাখো, ওটা ছাড়া মন্দিরে ঢুকলে তুমি আর কোনোদিন বেরোতে পারবে না। কথাটা শেষ করেই মেয়েটি কুয়াশার মতো মিলিয়ে গেল। আমি বুঝতে পারলাম এই গ্রামে ভালো মন্দ দুই ধরনের শক্তিই আছে। আমাকে সেই মন্দিরে পৌঁছতেই হবে। মন্দিরের কাছাকাছি যেতেই আমি ড্রাম বা ঢাকের একটা গম্ভীর শব্দ শুনতে পেলাম, ঢুম ঢুম ঢুম। বুনো লতা সরিয়ে যখন মন্দিরের সামনে দাঁড়ালাম, দেখলাম মন্দিরের সামনে একটা বিশাল যজ্ঞ চলছে। আগুনের শিখাগুলো অদ্ভুত নীল রঙের, আর যজ্ঞের সামনে পিঠ ফিরিয়ে বসে আছে এক জটধারী তান্ত্রিক। তার হাতে একটা মানুষের খুলি। সে মন্ত্র পড়ছে, আর সেই মন্ত্রের প্রতিটি শব্দ আমার কানে সজোরে ধাক্কা দিচ্ছে। তান্ত্রিক হঠাৎ কথা বলা বন্ধ করে দিল। সে না ফিরেই বলে উঠল, অয়ন চৌধুরী, ডায়েরিটা নিয়ে আমার কাছে আয়। তোর বংশের পাপের প্রায়শ্চিত্ত করার সময় হয়েছে। আমি দেখলাম মন্দিরের চারপাশে সেই সাদাটে চোখের গ্রামবাসীগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তারা সবাই মিলে বিড়বিড় করছে, বলি দাও, বলি দাও। তান্ত্রিকের কণ্ঠস্বর যেন মন্দিরের প্রতিটি দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার হাতের মাদুলিটা আবার হালকা কম্পন শুরু করেছে, যেন সেটি আমাকে সতর্ক করছে। তান্ত্রিক এবার ধীরে ধীরে আমার দিকে ঘুরল। তার কপালে লাল সিঁদুরের তিলক, গলায় রুদ্রাক্ষের মালা আর হাড়ের তৈরি গয়না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ। তার চোখের কোনো মণি নেই, পুরোটাই টকটকে লাল। সে আমার দিকে তাকিয়ে একটা ক্রূর হাসি হাসল। অয়ন চৌধুরী, তান্ত্রিক বলল, তোর দাদা ভেবেছিল এই ডায়েরি আর মাদুলি চুরি করে সে নিঝুমপুরের অভিশাপ থেকে বেঁচে যাবে। কিন্তু দেখ, ২০ বছর পর তুই ঠিকই ফিরে এসেছিস। রক্তের টান বড় টান রে পাগল। আমি ডায়েরিটা পিঠের পেছনে লুকিয়ে রাখলাম। চিৎকার করে বললাম, আমার পরিবার কোনো পাপ করেনি। আপনি এই গ্রামবাসীদের উপর কি জাদু করেছেন? কেন তাদের চোখ ওরকম হয়ে গেছে? তান্ত্রিক অট্টহাসি দিয়ে উঠল, জাদু না, এটা কোনো জাদু নয়। এরা সবাই এখন বটতলার ভৃত্য। এদের আত্মা অনেক আগেই সেই গাছটা শুষে নিয়েছে। এখন শুধু তুই বাকি। তুই ওই নীল আগুনের যজ্ঞে ডায়েরিটা বিসর্জন দিলেই নিঝুমপুরের মাটি চিরকালের জন্য শান্ত হবে। সে আমার দিকে এক পা এগোলো। আমি দেখলাম তার পায়ের ছাপ যেখানে পড়ছে সেখানে ঘাসগুলো কালো হয়ে পুড়ে যাচ্ছে। আমি ভয়ে পিছিয়ে যাচ্ছি, আর ঠিক তখনই আমার মনে পড়ল সেই ছোট মেয়েটির কথা। সে বলেছিল, মাদুলিটা ছাড়া মন্দিরে ঢুকলে বের হতে পারবে না। আমি দ্রুত পকেট থেকে মাদুলিটা বের করে হাতের মুঠোয় শক্ত করে ধরলাম। তান্ত্রিক মাদুলিটা দেখা মাত্রই তার মুখের হাসি মিলিয়ে গেল। তার চোখে ভয় ফুটে উঠল। সে গর্জে উঠল, ওই অভিশপ্ত তামাটা ফেলে দে। ওটা তোকে বাঁচাবে না, ওটা তোকে নরকে নিয়ে যাবে। আমি বুঝতে পারলাম সে মিথ্যে বলছে। মাদুলিটাই তার একমাত্র ভয়। আমি সাহসে ভর করে বললাম, যদি আমি ডায়েরিটা যজ্ঞে না ফেলি? তান্ত্রিক তার হাতের মানুষের খুলিটা আকাশের দিকে তুলল। সাথে সাথে আকাশ কালো হয়ে মেঘ জমে গেল। দিনের বেলাতেও ঘুটঘুটে অন্ধকার নেমে এলো। মন্দিরের চারপাশে সেই সাদা চোখের মানুষগুলো একসাথে আমার দিকে এগোতে শুরু করল। তারা যান্ত্রিক স্বরে বলতে লাগল, বলি দাও, বলি দাও। আমি দেখলাম যজ্ঞের ওই নীল আগুনটা হঠাৎ করে ৫-৬ ফুট উঁচু হয়ে জ্বলে উঠল। আগুনের শিখার ভেতরে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মানুষের অনেকগুলো মুখ। তারা যন্ত্রণায় কাতরাচ্ছে।
তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করল, আর সেই মন্ত্রের প্রভাবে আমার হাত পা কেমন যেন অবশ হয়ে আসছে। মনে হচ্ছে আমার শরীর আর আমার নিয়ন্ত্রণে নেই। আমার পা জোড়া নিজে থেকেই যজ্ঞের আগুনের দিকে এগোচ্ছে। ডায়েরিটা দে অয়ন, আগুনে হাত বাড়িয়ে দে। তান্ত্রিকের গলার স্বর এখন আমার মাথার ভেতরে গমগম করছে। আমি কি তবে হেরে যাব? ঠিক সেই মুহূর্তে ডায়েরির ভেতর থেকে একটা শুকনো পাতা খসে পড়ল। তাতে রক্ত দিয়ে ছোট করে লেখা ছিল, তান্ত্রিকের ছায়ায় আঘাত করো। আমি তাকালাম তান্ত্রিকের পায়ের দিকে। যজ্ঞের আলোয় তার একটা লম্বা কুৎসিত ছায়া মন্দিরের দেওয়ালে পড়েছে। আমি আমার সবটুকু শক্তি দিয়ে হাতের মাদুলিটা তান্ত্রিককে নয়, বরং তার সেই অন্ধকারের ছায়াটার দিকে ছুঁড়ে নড়লাম। মাদুলিটা যখন তান্ত্রিকের সেই কুৎসিত দীর্ঘ ছায়াটার বুকের মাঝখানে গিয়ে লাগল, তখন মনে হলো পুরো মন্দিরটা ভূমিকম্পের মতো কেঁপে উঠল। তান্ত্রিকের শরীর নয়, বরং দেওয়ালের সেই ছায়াটাই যন্ত্রণায় কুঁকড়ে যেতে লাগল। সাথে সাথে তান্ত্রিকের মুখ দিয়ে বের হলো এক অমানসিক আর্তনাদ, যেন কোনো জন্তুকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। কি করলি তুই? নিচু তলার শক্তিকে জাগিয়ে দিলি। তান্ত্রিকের গলাটা এখন আর ভারী নয়, বরং ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি দেখলাম যজ্ঞের সেই নীল আগুনটা হঠাৎ করে কালো ধোঁয়ায় রূপান্তরিত হলো, আর সেই ধোঁয়া তান্ত্রিকের শরীরকে পেঁচিয়ে ধরতে লাগল। অবিশ্বাস্যভাবে দেখলাম তান্ত্রিকের নিজের ছায়াটাই যেন দেওয়াল থেকে বেরিয়ে এসে তার গলা টিপে ধরছে। তার সেই সাদা চোখের অনুসারীরা, যারা একটু আগে আমার দিকে এগিয়ে আসছিল, তারা সবাই মাটির ওপর লুটিয়ে পড়ল। তাদের দেহ থেকে প্রাণহীন পুতুলের মতো কালো ধোঁয়া বেরিয়ে সেই বট গাছটার দিকে ধাবিত হলো। আমি সুযোগ বুঝে ডায়েরিটা কুড়িয়ে নিলাম, কিন্তু মন্দির থেকে বের হবার পথটা এখন আগুনের পাঁচিল দিয়ে ঘেরা। তান্ত্রিক মাটিতে গড়াগড়ি খেতে খেতে চিৎকার করে বলল, তুই ডায়েরি নিয়ে যেতে পারবি না অয়ন। ওটা খুললে তুই এমন সত্য জানবি যা সহ্য করার ক্ষমতা তোর নেই। হঠাৎ মন্দিরের মেঝেটা দুভাগ হয়ে যেতে শুরু করলো। আমি ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেই কিশোরী মেয়েটির ছায়া আবার দেখা দিল। সে এবার কথা বলল না, শুধু মন্দিরের পেছনের একটা ভাঙা মূর্তির দিকে ইশারা করল। মূর্তির নিচে একটা ছোট্ট সুড়ঙ্গ পথ দেখা যাচ্ছে। আমি আর এক মুহূর্ত ভাবলাম না। আগুনের লেলিহান শিখা আমার শার্টের হাতা পুড়িয়ে দিচ্ছিল। সেই জ্বলন্ত মন্দির থেকে বাঁচতে আমি ওই সুড়ঙ্গের ভেতরে ঝাঁপ দিলাম। সুড়ঙ্গটা ঘুটঘুটে অন্ধকার আর লোনা জলে ভরা, কিন্তু নামার পরেই আমি এক অদ্ভুত জিনিস দেখলাম। সুড়ঙ্গের দেওয়ালে দেওয়ালে অসংখ্য মানুষের কঙ্কাল সারিবদ্ধভাবে সাজানো, আর প্রতিটা কঙ্কালের গলায় একটা করে ঠিক আমার মতো তামাটে মাদুলি ঝুলছে। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। তার মানে আমি প্রথম নই যে এই মাদুলি নিয়ে এখানে এসেছে। আমার আগে আরও অনেকে চেষ্টা করেছে নিঝুমপুরের এই রহস্য উন্মোচন করতে, কিন্তু তারা সবাই এই সুড়ঙ্গেই শেষ হয়ে গেছে। আমি ডায়েরিটা খুললাম। ডায়েরির পরের পাতায় আমার বাবার হাতের লেখা দেখলাম। সেখানে লেখা ছিল, 25শে কার্তিক 2006, অয়নকে বাঁচাতে হলে আমাকে ওই বট গাছের মূল শিকড়টা কেটে ফেলতে হবে। তান্ত্রিক নিজেকে অমর করতে গ্রামের রক্ত নিচ্ছে না, সে নিচ্ছে মানুষের ভয়। যদি কেউ ভয় পাওয়া বন্ধ করে দেয়, তবেই এই অভিশাপ কাটবে। বাবার লেখা পড়ে আমার গায়ের লোম কাড়া হয়ে গেল। তার মানে বাবা এখানে এসেছিলেন আমার জন্য। আমি সুড়ঙ্গের ভেতরে আরও গভীরে যেতে লাগলাম। হঠাৎ দূরে একটা আলো দেখতে পাচ্ছি। সেই আলোটা কোনো প্রদীপের নয়, বরং একটা নীলচে স্ফটিকের মতো জ্বলছে। আর সেই স্ফটিককে ঘিরে দাঁড়িয়ে আছে 4 জন ছায়ামূর্তি, যাদের কোনো মুখ নেই। তারা একসাথে বলে উঠল, অয়ন চৌধুরী, তুমি তোমার বাবার রক্ত নিয়ে এসেছ, এবার আমাদের মুক্তি দাও। সুড়ঙ্গের সেই স্যাঁতসেঁতে অন্ধকারে 4 জন মুখহীন ছায়ামূর্তি যখন আমাকে ঘিরে ধরল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মধ্যে কোনো হিংস্রতা ছিল না, বরং তাদের কণ্ঠস্বরে ছিল এক গভীর আরতি। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, তোমরা কারা? আর আমার বাবা কোথায়? ছায়ামূর্তিগুলো কোনো কথা না বলে সরে দাঁড়ালো। তাদের মাঝখানে সেই নীল স্ফটিকটা উজ্জ্বল হয়ে উঠল। স্ফটিকের স্বচ্ছ গায়ের ভেতরে আমি এক বিভৎস দৃশ্য দেখলাম। সেখানে অসংখ্য আত্মা ছটফট করছে, যেন কোনো অদৃশ্য জালেই তারা বন্দী। আর ঠিক মাঝখানে একটা চেনা মুখ, আমার বাবার মুখ। বাবা সেখানে শান্ত হয়ে চোখ বন্ধ করে আছেন, যেন কোনো গভীর ঘুমে আচ্ছন্ন। আমি চিৎকার করে স্ফটিকের দিকে এগোতে গেলাম, কিন্তু সেই মুখহীন ছায়ামূর্তিগুলো আমাকে বাধা দিল। তাদের মধ্যে একজন তার হাতটা আমার কপালে ছোঁয়ালো। সাথে সাথে আমার চোখের সামনে 20 বছর আগের এক দৃশ্য ভেসে উঠল।
আমি দেখলাম আমার বাবা এই সুড়ঙ্গেই দাঁড়িয়ে আছেন। তার হাতেও ছিল এই ডায়েরিটা। তান্ত্রিক বাবাকে কোণ ঠাসা করে ফেলেছিল। তান্ত্রিক তখন বাবাকে একটা প্রস্তাব দেয়, যদি তুই তোর নিজের প্রাণ বিসর্জন দিস তবে তোর ছেলের অর্থাৎ আমার উপর থেকে এই অভিশাপ 20 বছরের জন্য সরে যাবে। বাবা আমার জন্য, আমাকে বাঁচানোর জন্য নিজের আত্মাকে ওই নীল স্ফটিকের ভেতর বন্দি করতে রাজি হয়েছিলেন। 20 বছর ধরে তান্ত্রিক বাবার আত্মাকে ব্যবহার করে এই গ্রামের ওপর রাজত্ব করেছে। আজ সেই 20 বছর পূর্ণ হয়েছে। আজ অমাবস্যার রাতে হয় আমাকে বাবার জায়গায় যেতে হবে, না হয় এই স্ফটিক ভেঙে সবাইকে মুক্ত করতে হবে। ছায়ামূর্তিটি ফিসফিস করে বলল, অয়ন, এই স্ফটিক সাধারণ কিছু নয়, এটি নিঝুমপুরের ভয়ের কেন্দ্রবিন্দু। এটিকে ভাঙতে হলে তোমার শরীরের রক্ত আর মনের সাহস দুটোই লাগবে। কিন্তু মনে রেখো, স্ফটিক ভাঙলে এই সুড়ঙ্গ ধসে পড়বে। তুমি কি তৈরি? আমি আমার ব্যাগের ভেতর থেকে বাবার ডায়েরিটা বের করলাম। শেষ পাতায় একটা শুকনো রক্তমাখা খাম ছিল, যা আমি আগে খেয়াল করিনি। খামটা খুলতেই বাবার হাতে লেখা শেষ কয়েকটা লাইন চোখে পড়ল। অয়ন, যদি তুই এটা পড়িস তার মানে তুই বড় হয়েছিস। জানবি, ভয়ই হলো শয়তানের আসল শক্তি। এই স্ফটিক ভাঙতে কোনো তলোয়ার লাগে না, লাগে শুধু বংশ পরম্পরায় চলে আসা সেই মাদুলির চরম আঘাত। তুই পিছিয়ে যাস না বাবা। আমি পকেট থেকে সেই মাদুলিটা বের করলাম। তান্ত্রিকের ছায়ার আঘাতে সেটা কিছুটা মেকে গেছে, কিন্তু এখনও তাতে এক অদ্ভুত তেজ। আমি আমার হাতের তালুটা মাদুলির তীক্ষ্ণ প্রান্তে চেপে ধরলাম। টপ টপ করে রক্ত ঝরতে শুরু করল মাদুলির ওপর। রক্ত লাগামাত্রই মাদুলিটা আগুনের মতো লাল হয়ে উঠল। পুরো সুড়ঙ্গটা কাঁপতে শুরু করল। ওপর থেকে পাথর খসে পড়ছে। আমি দৌড়ে গিয়ে নীল স্ফটিকের ওপর সেই রক্তমাখা মাদুলি দিয়ে সজোরে আঘাত করলাম। একটি কান ফাটানো শব্দ হলো। নীল স্ফটিকের ভেতর থেকে হাজার হাজার সাদা আলোর রেখা বেরিয়ে আসতে শুরু করল। আমি দেখলাম বাবার আত্মা স্ফটিক থেকে বেরিয়ে আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে কোনো ভয় ছিল না, ছিল শুধু শান্তি। কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা কর্কশ অট্টহাসি শোনা গেল। সুড়ঙ্গের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে সেই তান্ত্রিক। তার সারা শরীর তখন কালো ধোঁয়ায় জ্বলছে। সে গর্জে উঠল, স্ফটিক ভাঙলেও তুই বাঁচবি না অয়ন, নিঝুমপুরের দেবতা এবার জেগে উঠেছে। নীল স্ফটিকটি ভেঙে পড়ার সাথে সাথে সুড়ঙ্গের ভেতরটা এক মায়াবী সাদা আলোয় ভরে গিয়েছিল ঠিকই, কিন্তু সেই প্রশান্তি স্থায়ী হল না মাত্র কয়েক সেকেন্ড। তান্ত্রিকের সেই বিকট হাসির শব্দে দেয়ালগুলো থরথর করে কাঁপতে শুরু করল। তুই কি ভেবেছিলি ওই পাথরটা ভাঙলেই সব শেষ? তান্ত্রিকের গলার স্বর এখন আর মানুষের মতো নেই, যেন মাটির নিচ থেকে কোনো দানব কথা বলছে। ওই স্ফটিকটা ছিল একটা তালা, যা দিয়ে আমি এতকাল এই গ্রামের আসল দেবতাকে আটকে রেখেছিলাম। তুই আজ তাকেই মুক্তি দিলি অয়ন। হঠাৎ সুড়ঙ্গের মেঝে চিরে বিশাল একটা কালো লতা বেরিয়ে এলো। লতা নয়, ওটা যেন সেই প্রাচীন বটগাছেরই একটা জীবন্ত শেকড়। শেকড়টা তান্ত্রিকের শরীরের ভেতর দিয়ে অ্যাফোড় হয়ে ঢুকে গেল। তান্ত্রিক চিৎকার করার সুযোগটুকুও পেল না। মুহূর্তের মধ্যে তার শরীরটা শুকিয়ে কাঠ হয়ে গেল, যেন ওই শেকড়টা তার শরীরের সবটুকু প্রাণরস শুষে নিয়েছে। আমি আতঙ্কিত হয়ে পিছিয়ে যেতে লাগলাম। দেখলাম সুড়ঙ্গের ওপরের মাটি সরে যাচ্ছে, আর সেখানে দেখা যাচ্ছে সেই বিশাল বটগাছের নিচের অংশ। কিন্তু গাছের গুড়িতে এখন একটা বিশালাকার মানুষের মুখ ফুটে উঠেছে। তার চোখগুলো জ্বলন্ত অঙ্গারের মতো লাল, আর তার ডালপালাগুলো সাপের মতো কিলবিল করছে। এটাই তবে নিঝুমপুরের আসল দেবতা, এক প্রাচীন রাক্ষসে বৃক্ষ যে শত শত বছর ধরে মানুষের রক্ত আর ভয় খেয়ে বেঁচে আছে। গাছটি কথা বলে উঠল। তার প্রতিটি শব্দে মনে হচ্ছিল আমার মাথার ভেতরে বজ্রপাত হচ্ছে। চৌধুরী বংশের শেষ রক্ত অয়ন, তুই নিজেই নিজের মৃত্যু ডেকে এনেছিস। আজ তোর আত্মা আমার ওই ডালপালায় ঝুলে থাকবে অনন্তকাল। সেই বিশালাকার শেকড়গুলো এখন তলোয়ারের মতো আমার দিকে ধেয়ে আসছে। আমি সুড়ঙ্গের একটা অন্ধকার কোণায় পড়ে গেলাম। হাতে সেই রক্তমাখা মাদুলি ছাড়া আর কিছুই নেই, কিন্তু মাদুলিটা এখন নিস্তেজ হয়ে গেছে। তার ভেতরের তেজ যেন স্ফটিক ভাঙার সাথেই শেষ হয়ে গেছে। ঠিক তখনই আমার নজর পড়ল ডায়েরিটার সেই ছেঁড়া পাতার দিকে, যা একটু আগে আমার পকেট থেকে পড়ে গেছিল। সেখানে ছোট করে বাবার হাতে লেখা একটা টিকা ছিল। গাছটি অমর নয়, তার প্রাণ লুকিয়ে আছে তার নিজেরই মাটিতে পুঁতে রাখা এক রূপোর কফিনে। সেখানেই আছে তার আসল হৃদয়। আমি বুঝলাম, গাছটাকে মারতে হলে আমাকে ওপরের মাটিতে ফিরতে হবে, কিন্তু এই ভেঙে পড়া সুড়ঙ্গ থেকে বেরোনোর কোনো পথ নেই। শেকড়গুলো এখন আমাকে আষ্টপিষ্টে জড়িয়ে ধরতে শুরু করেছে।
আমার হাড়গোড় মড়মড় করে উঠছে, দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ সেই কিশোরী মেয়েটির ছায়া আবার উদয় হলো। সে এবার এটা নয়, তার সাথে আরও অনেকগুলো ছায়ামূর্তি দেখা দিল। তারা সবাই সেই সাদা আলোর অবশিষ্টাংশ নিয়ে শেকড়গুলোকে বাধা দিতে শুরু করলো। মেয়েটি চিৎকার করে বলল, দৌড়াও অয়ন, মন্দিরের পেছনের সেই রূপোর কফিনটা খুঁজে বের করো, ওটাই আমাদের মুক্তির শেষ উপায়। ছায়ামূর্তিগুলো সিজিদের অস্তিত্ব বিসর্জন দিয়ে আমাকে শেকড়ের বাঁধন থেকে মুক্ত করল। আমি সেই সুড়ঙ্গের এক ফাটল দিয়ে প্রাণপণে উপরের দিকে উঠতে লাগলাম। বাইরে তখন কাল বৈশাখী ঝড় শুরু হয়েছে। আকাশ চিরে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই বিদ্যুতের আলোয় আমি দেখলাম বটগাছটা যেন নরকের কোনো দানবের মতো হাত পা ছড়িয়ে পুরো গ্রামটাকে গ্রাস করতে চাইছে। আমি জানি না সেই রূপোর কফিন কোথায়, আমি জানি না আর কয়েক মিনিট আমি বাঁচব কিনা, কিন্তু আমি এটা জানি, আজ রাতে হয় আমি থাকব, না হয় এই অভিশপ্ত বটগাছ। আমি যখন সুড়ঙ্গ থেকে বেরিয়ে খোলা বাতাসে নিঃশ্বাস নিলাম, তখন চারদিকে দৃশ্য দেখে আমার রক্ত হিম হয়ে গেল। পুরো নিঝুমপুর গ্রামটা যেন এক নরককুণ্ডে পরিণত হয়েছে। কালবৈশাখীর ঝড়ে গাছপালা ভেঙে পড়ছে, আর আকাশ থেকে বৃষ্টির বদলে কালো রঙের এক চটচটে তরল পড়ছে। ওটা বৃষ্টি নয়, ওটা যেন সেই অভিশপ্ত বটগাছের কষ বা রক্ত। বটগাছটা এখন আর স্থির নেই, তার ডালগুলো চাবুকের মতো গ্রামের ঘরবাড়িগুলোর উপর আছড়ে পড়ছে। বিদ্যুতের আলোয় দেখলাম মন্দিরের পেছনে যেখানে সেই ছোট মেয়েটি ইশারা করেছিল, সেখানে মাটি ফুঁড়ে কিছু একটা বেরোনোর চেষ্টা করছে। আমি ঝড়ের ঝাপটা সামলে সেই দিকে এগোতে লাগলাম। প্রতিটি কদমে মনে হচ্ছিল মাটি আমাকে টেনে ধরছে। অবশেষে আমি সেই জায়গায় পৌঁছলাম। দেখলাম একটা পুরনো কবরের মতো জায়গা, যার ওপরের পাথরটা অনেক আগেই ভেঙে গেছে। আমি আমার দুই হাত দিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম। নখ দিয়ে মাটি সরাতে সরাতে আঙুল দিয়ে রক্ত বেরোতে শুরু করলো, কিন্তু আমি থামলাম না। হঠাৎ আমার হাত শক্ত কোনো ধাতুর সংস্পর্শে এলো। হ্যাঁ, ওটাই সেই রূপোর কফিন। কফিনটা খুব বড় নয়, বড় জোর 2 হাত লম্বা। ধুলোবালি সরাতেই দেখলাম কফিনের ওপর খোদাই করা আছে আমাদের চৌধুরী বংশের রাজকীয় সিলমোহর। কফিনটা খোলার জন্য আমি যখনই হাত বাড়িয়েছি, তখনই আমার পেছনে এক বিকট গর্জন শোনা গেল। সেই প্রাচীন বটগাছটা তার একটা বিশাল ডাল চাবুকের মতো আমার দিকে ছুঁড়ে মারল। আমি এক ঝটকায় পাশে সরে গেলাম। ডালটা কফিনের ঠিক কয়েক ইঞ্চি দূরে মাটিতে আছড়ে পড়ল। মাটি চিরে এক বিশাল গর্ত হয়ে গেল। গাছটা এবার কথা বলে উঠল, তবে তার স্বরে এবার ক্রোধের চেয়েও বেশি ছিল আতঙ্ক। ওটা ছবি না অয়ন, ওটা খুললে তুই শুধু আমাকে নয়, এই নিঝুমপুরের সব আত্মাকে ধ্বংস করে দিবি। তোর বাবা ওই কফিনের ভেতরেই বন্দী। আমি থমকে গেলাম। আমার বাবা? বাবা তো সেই নীল স্ফটিকের ভেতর ছিলেন, তবে কি তান্ত্রিক আর এই গাছ আমাকে ধোঁকা দিচ্ছে? আমি কফিনের উপর কান পাতলাম। অবিশ্বাস্য, কফিনের ভেতর থেকে একটা ধকধক শব্দ আসছে, ঠিক যেন একটা জীবন্ত হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে। আমি চিৎকার করে বললাম, আমার বাবা যদি এর ভেতর থাকে, তবে তাকে মুক্ত করাই আমার কাজ। আমি ডায়েরি থেকে সেই তামাটে মাদুলিটা আবার বের করলাম। মাদুলিটা এখন ভোঁতা হয়ে গেছে, কিন্তু এর অগ্রভাগটা এখনও তলোয়ারের মতো ধারালো। আমি মাদুলিটা কফিনের ঢাকনার খাঁজে ঢুকিয়ে চার দিলাম। ক্যাচ ক্যাচ শব্দ করে রূপোর ঢাকনাটা সরে গেল, কিন্তু ভেতরে যা দেখলাম তার জন্যে আমি প্রস্তুত ছিলাম না। কফিনের ভেতরে কোনো মানুষ নেই, কোনো কঙ্কালও নেই। সেখানে রাখা আছে একটা কাঁচের বয়াম, আর তার ভেতরে ভাসছে একটা কুচকুচে কালো হৃৎপিণ্ড। ওটা ধকধক করে কাঁপছে, আর তার থেকে অসংখ্য সরু সরু শিকড় বেরিয়ে কফিনের তলা দিয়ে মাটির গভীরে চলে গেছে। ওটাই এই গাছের প্রাণকেন্দ্র। কিন্তু তার পাশেই পড়ে আছে একটা পুরনো সোনার আংটি। ওটা আমার বাবার আংটি। আমি আংটিটা হাতে নিতেই আমার মাথায় এক ঝলক স্মৃতি খেলে গেল। আমি বুঝতে পারলাম এই হৃৎপিণ্ডটা গাছের নয়, এটা আমার বংশের কোনো পূর্বপুরুষের, যাকে বলি দিয়ে এই গাছকে শক্তিশালী করা হয়েছিল। ঠিক তখন গাছটা তার সব কটি ডাল দিয়ে আমাকে ঘিরে ফেলল। হাজার হাজার শিকড় সাপ হয়ে আমার পা পেঁচিয়ে ধরল। আমি নড়তে পারছি না। গাছটা গর্জে উঠল, এবার তুইও এই হৃৎপিণ্ডের অংশ হবি অয়ন চৌধুরী। হঠাৎ সেই ছোট মেয়েটি আবার আমার সামনে আবির্ভূত হলো। সে এবার স্বচ্ছ নয়, সে যেন আগুনের মতো জ্বলছে। সে চিৎকার করে বলল, মাদুলিটা হৃৎপিণ্ডের মাঝখানে গেঁথে দাও অয়ন, দেরি করো না। হাজার হাজার শিকড় যখন আমার শরীরকে আষ্টে বিষ্টে জড়িয়ে ধরল, তখন মনে হচ্ছিল আমার বুকের খাঁচাটা যে কোনো সময় ভেঙে চুরমার হয়ে যাবে।
নিঃশ্বাস নিতে পারছি না, চারপাশটা ঝাপসা হয়ে আসছে। সেই বিশালাকার বটগাছটা তার জ্বলন্ত লাল চোখ দুটো নিয়ে আমার উপর ঝুঁকে আছে। তার ডালপালার ঘর্ষণে মনে হচ্ছে অশুভ কোনো অট্টহাসি বাজছে। তুই পারলি না অয়ন, তোর বাবার মতো তুই ওই মাটির নিচেই চিরকাল বন্দী থাকবে। কিন্তু আমার হাত তখনও সেই রূপোর কফিনের ভেতরে থাকা সেই কুচকুচে কালো হৃৎপিণ্ডটার খুব কাছে। হৃৎপিণ্ডটা একটা ছন্দময় গতিতে ধকধক করছে, আর প্রতিটা স্পন্দনের সাথে সাথে আমার শরীরে এক অদ্ভুত কম্পন অনুভূত হচ্ছে। আমি বুঝলাম এই হৃৎপিণ্ডটা আর আমার রক্তের সম্পর্ক আছে। ওটা নিছক কোনো অঙ্গ নয়, ওটা আমার বংশের আদি পাপের এক জীবন্ত দলিল। আমি আমার শেষ শক্তিটুকু সঞ্চয় করলাম। আমার ডান হাতটা শিকড়ের বাঁধন ছিঁড়ে কফিনের ভেতর ঢোকালাম। আমার হাতে তখন সেই তামাটে মাদুলিটা। আমি চিৎকার করে উঠলাম, নিঝুমপুর, আজ তোকে আর কোনো রক্ত দেবে না। ঠিক তখনই আমি মাদুলিটা হৃৎপিণ্ডের একদম মাঝখানে সজোরে গেঁথে দিলাম। মুহূর্তের মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই কালো হৃৎপিণ্ড থেকে পচা রক্তের বদলে এক তীব্র সোনালি আলো বিচ্ছুরিত হতে শুরু করল। সেই আলো এত প্রখর যে আমি চোখ বন্ধ করতে বাধ্য হলাম। বটগাছটা এক অমানুষিক আর্তনাদ করে উঠল। মনে হলো যেন হাজার হাজার মানুষ একসাথে যন্ত্রণায় চিৎকার করছে। শিকড়গুলোর বাঁধন আলগা হয়ে গেল। আমি মাটিতে আছড়ে পড়লাম। তাকিয়ে দেখি বটগাছটা শরীরে ফাটল ধরতে শুরু করেছে। ডালপালাগুলো নিজেদের মধ্যেই জড়িয়ে যাচ্ছে, আর তার গুড়ি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। আকাশ থেকে পড়া সেই চটচটে কালো বৃষ্টি হঠাৎ থেমে গেল। কিন্তু বিপদ কাটল না। কফিনের ভেতর থেকে সেই সোনালি আলো এখন চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর তার সাথে সাথে পুরো জঙ্গলটা কাঁপতে শুরু করেছে। ডায়েরির সেই শেষ পাতার সতর্কবাণী আমার মনে পড়ল। হৃৎপিণ্ড ধ্বংস হলে এই মায়া জগৎ ভেঙে পড়বে। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই দেখলাম সেই ছোট মেয়েটি আমার পাশে এসে দাঁড়িয়েছে। তার মুখটা এখন আর পচন ধরা নয়, বরং এক অপূর্ব শান্ত বালিকার মতো। সে হাসিমুখে আমার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ দাদাবাবু, আমরা সবাই এবার বাড়ি ফিরতে পারব, কিন্তু তোমাকে এখনই চলে যেতে হবে। এই গ্রাম আর থাকবে না। গ্রাম থাকবে না মানে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মেয়েটি বনের গহীনে মিলিয়ে যাওয়ার আগে শুধু বলল, নিঝুমপুর কোনো গ্রাম নয়, এটি একটি অভিশপ্ত স্বপ্ন ছিল। স্বপ্ন ভেঙে গেলে শুধু সত্যিটাই অবশিষ্ট থাকে। হঠাৎ মাটির নিচ থেকে এক বিশাল বিস্ফোরণের শব্দ হলো। আমি দেখলাম পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। আমি দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়তে শুরু করলাম। পেছনে তাকিয়ে দেখলাম সেই বিশাল বটগাছটা মাটিতে ধসে পড়ছে, আর তার সাথে সাথে পুরো চৌধুরী বাড়িটাও তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আমি যখন স্টেশনের সেই বড় রাস্তার কাছে পৌঁছলাম, তখন ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। আমি পেছনে ফিরে তাকালাম। আমার চোখের সামনে কুয়াশা ঘনীভূত হয়ে পুরো জঙ্গল আর গ্রামটাকে ঢেকে ফেলল। কয়েক সেকেন্ড পর যখন কুয়াশা পরিষ্কার হলো, আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। সেখানে কোনো জঙ্গল নেই, কোনো বটগাছ নেই, এমনকি কোনো গ্রামও নেই। সেখানে পড়ে আছে শুধু এক ধূধু প্রান্তর আর কিছু পুরনো কবরের ধ্বংসাবশেষ। আমার পকেটে হাত দিয়ে দেখলাম সেই সোনার আংটিটা এখনও আছে, কিন্তু ডায়েরি আর মাদুলিটা কোথায় যেন হারিয়ে গেছে। আমি কি তাহলে কোনো এক সামান্তরাল জগতে ছিলাম, নাকি নিঝুমপুর আসলেই অতীতে হারিয়ে যাওয়া এক অভিশপ্ত স্থান? নিঝুমপুর থেকে ফিরে আসার 3 দিন পার হয়ে গেছে। আমি এখন আমার শহরের ফ্ল্যাটে। বাইরের জাঁকজমকপূর্ণ আলো, গাড়ির হর্ন আর মানুষের কোলাহল দেখে মনে হচ্ছে সেই অভিশপ্ত গ্রামটা বোধহয় শুধুই আমার মস্তিষ্কের কল্পনা ছিল। কিন্তু আমার টেবিলের উপর রাখা সেই সোনার আংটিটা আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যা ঘটেছে তা বাস্তব ছিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখছিলাম। চোখে কালি পড়েছে, শরীরটা আগের চেয়ে অনেক ফ্যাকাশে হয়ে গেছে। হঠাৎ আয়নার এক কোণায় আমি একটা কিছু নড়তে দেখলাম। ঠিক আমার পেছনের দেওয়ালে একটা লম্বা কালো ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমি ঝট করে পেছনে তাকালাম, কেউ নেই, শুধু দেওয়াল ঘড়িটা টিক টিক শব্দ করে চলছে। আমি ভাবলাম হয়তো মনের ভুল, কিন্তু যখনই আমি আবার আয়নার দিকে তাকালাম, দেখলাম সেই ছায়াটা এবার আমার আরও কাছে চলে এসেছে। তার মাথাটা একটু তেড়া হয়ে আছে, আর তার হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, ঠিক সেই বট গাছের শিকড়ের মতো। আমি বাথরুম থেকে বেরিয়ে সোজা লিভিং রুমে চলে এলাম। ল্যাপটপটা খুললাম কিছু কাজ করার জন্যে, কিন্তু ল্যাপটপ অন করতেই স্ক্রিনটা ঝিলিমিল করে উঠল। স্পিকার থেকে একটা ঘড়ঘড়ে আওয়াজ আসতে শুরু করলো। মনে হলো কেউ যেন অনেক দূর থেকে রেডিও সিগন্যালে কথা বলার চেষ্টা করছে। হঠাৎ স্পিকারে সেই পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, তুই একা আসিসনি অয়ন, শিকড় অনেক গভীরে চলে গেছে।
আমার রক্ত হিম হয়ে গেল। ওটা সেই বটগাছের দেবতার কণ্ঠস্বর, কিন্তু ওটা এখানে এলো কিভাবে? আমি তো সেই হৃৎপিণ্ড ধ্বংস করে দিয়েছি। আমি দ্রুত ল্যাপটপটা বন্ধ করতে গেলাম, কিন্তু স্ক্রিনে একটা ভিডিও ফাইল নিজে থেকেই প্লে হতে শুরু করলো। ভিডিওতে দেখা যাচ্ছে আমারই বেডরুম। যখন আমি ঘুমোচ্ছিলাম তখন কেউ একজন ঘরের কোণা থেকে ক্যামেরা ধরে ভিডিও করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে আমি ঘুমের ঘোরে ছটফট করছি আর আমার মুখ দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে। সেই ধোঁয়া ঘরের সিলিংয়ে জমা হয়ে একটা বাচ্চার অবয়ব ধারণ করছে, সেই ছোট মেয়েটি। কিন্তু তার চোখগুলো এখন আর শান্ত নয়, ওগুলো আগুনের মতো লাল। ঠিক তখনই আমার দরজায় কেউ কড়া নাড়ল। ঠক ঠক ঠক। এত রাতে কে আসবে? আমি ডোর হোল দিয়ে উকি দিলাম। বাইরে আমার পাড়ার সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গিটা খুব অদ্ভুত। সে একদম সোজা হয়ে কাঠের মতো দাঁড়িয়ে আছে। আমি দরজাটা সামান্য ফাঁক করে জিজ্ঞেস করলাম, রাম সিং? সে কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে মাথাটা তুলল। টর্চের আলোয় দেখলাম তার চোখের মণি দুটো একদম সাদা, ঠিক সেই নিজুমপুরের অভিশপ্ত গ্রামবাসীদের মতো। সে তার মুখটা হাঁ করল। তার মুখ থেকে একটা পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। সে যান্ত্রিক গলায় বলল, বাবু, নিচে বট গাছটা আপনার জন্যে অপেক্ষা করছে, শিকড়গুলো তৃষ্ণার্ত। আমি আতঙ্কিত হয়ে দরজাটা বন্ধ করতে গেলাম, কিন্তু সিকিউরিটি গার্ডের সেই কালো হাতটা দরজার ফাঁকে ঢুকে পড়ল। হাতটা মানুষের হাতের মতো শক্ত নয়, ওটা যেন নরম কাদার তৈরি, কিন্তু তাতে অসুরের শক্তি। আমি বুঝতে পারলাম নিজুমপুর ধ্বংস হয়নি, ওটা আমার সাথে শহরে চলে এসেছে। আমি এখন আমার নিজের ঘরেই বন্দী। সিকিউরিটি গার্ডের সেই কুচকুচে কালো হাতটা যখন দরজার ফাঁক দিয়ে ঢোকার চেষ্টা করছিল, আমি আমার সর্বশক্তি দিয়ে দরজাটা ঠেলে বন্ধ করে দিলাম। মটাচ করে একটা শব্দ হলো, মনে হলো তার আঙুলের হাড়গুলো ভেঙে গেছে। কিন্তু গার্ডের মুখ থেকে কোনো যন্ত্রণার শব্দ বেরোলো না। সে শুধু শান্ত গলায় দরজার ওপাশ থেকে বলল, বেশি দেরি করবেন না বাবু, মাটির টান বড় টান। আমি পিছু হটে ড্রয়িং রুমের মাঝখানে এসে দাঁড়ালাম। আমার কপাল দিয়ে ঘাম ঝরছে। হঠাৎ লক্ষ্য করলাম আমার ঘরের দেওয়ালগুলো কেমন যেন কাঁপছে। দেওয়ালের প্লাস্টার খসে পড়ছে, আর সেখান থেকে ইটের বদলে বেরিয়ে আসছে কালো শিকড়। আমার সাধের ফ্ল্যাটটা যেন ধীরে ধীরে একটা প্রাচীন পচা গাছের খোড়লে পরিণত হচ্ছে। আমি মোবাইলটা হাতে নিলাম পুলিশকে ফোন করার জন্যে, কিন্তু স্ক্রিনের দিকে তাকাতেই আমার চিৎকার বেরিয়ে গেল। কন্ট্যাক্ট লিস্টের সব নাম মুছে গিয়ে সেখানে একটাই নাম দেখাচ্ছে, নিজুমপুর। ফোনটা নিজে থেকেই কল হয়ে গেল। ওপাশে কোনো মানুষের গলা নয়, শোনা যাচ্ছে অনেক মানুষের একসাথে আর্তনাদ আর মাটির নিচে জল বয়ে যাওয়ার শব্দ। হঠাৎ ঘরের সব লাইট একসাথে নিভে গেল, কিন্তু ল্যাপটপ আর টিভির স্ক্রিনগুলো নিজে থেকেই জ্বলে উঠল। সেই তীব্র নীল আলোয় আমি দেখলাম ঘরের মেঝেতে রাখা টবগুলো থেকে গাছগুলো অস্বাভাবিক দ্রুত গতিতে বড় হচ্ছে। লতানো গাছগুলো সাপের মতো আমার পায়ের দিকে এগিয়ে আসছে। আমি আর এক মুহূর্ত চিন্তা না করে ফ্ল্যাট থেকে বেরোবার জন্য পেছনের বারান্দার দিকে দৌড়াতে লাগলাম। আমি 7 তলায় থাকি, নাম্বার একমাত্র উপায় লিফট অথবা সিঁড়ি। বারান্দা দিয়ে নিচে তাকাতেই আমার মাথা ঘুরে গেল। রাস্তার ল্যাম্পপোস্টগুলো সব বেঁকে গেছে, আর পিচ ঢালা রাস্তাটা মনে হচ্ছে একটা বিশাল অজগরের মতো নড়াচড়া করছে। নিচে যারা হাঁটছে তাদের সবার চোখের মনি সেই সাদা। আমি সিঁড়ির দিকে দৌড়ালাম, কিন্তু সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখলাম প্রতিটা তলায় সিঁড়িগুলো নিচের দিকে না গিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। আমি যতই নামার চেষ্টা করছি, আমি ততই উপরের দিকে অর্থাৎ ছাদের দিকে চলে যাচ্ছি। এটা এক ভৌতিক গোলকধাঁধা। লিফটের সামনে গিয়ে দাঁড়ালাম। লিফটের দরজার উপরের ডিজিটাল স্ক্রিনে ফ্লোর নম্বর দেখাচ্ছে না, সেখানে দেখাচ্ছে নরক, 1 ধাপ দূরে। লিফটের দরজাটা আপনা আপনি খুলে গেল। ভেতরে কোনো ফ্লোর নেই, শুধু একটা গভীর অন্ধকার গর্ত, যেখান থেকে সেই পচা মাংসের গন্ধটা তীব্রভাবে আসছে। হঠাৎ লিফটের সেই অন্ধকার থেকে দুটো হাত বেরিয়ে এলো আর আমাকে ভেতরের দিকে টেনে নেওয়ার চেষ্টা করলো। আমি কোনো মতে ছিটকে সরে এলাম। ঠিক তখনই আমার কানে এলো সেই ছোট মেয়েটির কণ্ঠস্বর। এবার সে আমার সামনে নেই, তার স্বর আসছে আমার হাতের সেই বাবার সোনার আংটি থেকে। মেয়েটি ফিসফিস করে বলল, অয়ন দাদাবাবু, ওরা তোমাকে ভয় দেখাচ্ছে যাতে তুমি নিজেই অন্ধকারের কাছে আত্মসমর্পণ করো। এই বিল্ডিং এখন আর সিমেন্ট বালির নয়, এটা এখন মায়ার জালে ঘেরা। ছাদের দিকে যাও, ওখানে ভোরের আলো তোমাকে পথ দেখাবে।
আমি আর নিচে নামার চেষ্টা না করে জান প্রাণ দিয়ে ছাদের দিকে দৌড়াতে লাগলাম। আমার পেছনে শোনা যাচ্ছে শত শত শিকড়ে চাবুক মারার শব্দ আর সেই সাদা চোখের মানুষদের পায়ের আওয়াজ। তারা সবাই আমাকে ধরতে আসছে। ছাদের দরজার কাছে যখন পৌঁছলাম, দেখলাম সেখানেই সেই তান্ত্রিক দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীরটা এখন অর্ধেক মানুষের আর অর্ধেক গাছের শিকড়ে তৈরি। সে তার কুৎসিত হাতটা বাড়িয়ে বলল, আয় অয়ন, তোর বাবার পাশে তোকেও সাজিয়ে রাখি। ছাদের ওপর কালবৈশাখীর ঝোড়ো হাওয়া আমার গায়ের শার্ট টেনে ছিনে নিতে চাইছে। আকাশটা এখন রক্তের মতো লাল। তান্ত্রিকের সেই বিভৎস রূপ দেখে আমার গায়ের রক্ত হিম হয়ে এলো। তার শরীরের বাম পাশটা পুরোপুরি বটগাছের ছাল আর শেকড় দিয়ে ঢাকা, আর ডান পাশটা মানুষের পচা চামড়ার মতো ঝুলছে। সে তার শেকড়যুক্ত হাতটা আমার দিকে বাড়িয়ে হাসল। সেই হাসিতে কোনো শব্দ নেই, শুধু তার গলা দিয়ে কালো রঙের এক ধরনের তরল গড়িয়ে পড়ছে। সে খসখসে গলায় বলল, তোর বাবার সোনার আংটিটা আমাকে দিয়ে দে অয়ন। ওই আংটিটাই তোকে এই মায়ার জগতে ধরে রেখেছে। ওটা দিলেই তুই মুক্তি পাবি, চিরকালের মুক্তি। আমি বুঝতে পারলাম এই আংটিটাই এখন আমার শেষ রক্ষা কবচ। আমি আংটিটা মুঠো করে ধরলাম। হঠাৎ দেখলাম তান্ত্রিকের পায়ের নিচ দিয়ে ছাদের কংক্রিট ফেটে যাচ্ছে। সেখান থেকে বিশাল আকার কালো লতাগুলো সাপের মতো বেরিয়ে এসে আমার চারপাশে একটা বেড়া তৈরি করলো। পালানোর কোনো পথ নেই। আমি জানি তুই ভয় পাচ্ছিস অয়ন। তান্ত্রিক এক পা এগিয়ে এলো। আর তোর ভয়ই হলো আমার এই নতুন শরীরের পুষ্টি। ঠিক তখনই তান্ত্রিকের একটা লম্বা শেকড় চাবুকের মতো আমার মুখে আঁচড়ে পড়ল। আমি ছিটকে ছাদের রেলিংয়ের কাছে গিয়ে পড়লাম। নিচে তাকালে মাথা ঘুরে যায়। 7 তলা নিচের রাস্তাটা এখন আগ্নেয়গিরির লাভার মতো ফুটছে। আমি আর দেরি না করে পকেট থেকে সেই বাবার আংটিটা বের করলাম। আংটির ভেতরের দিকে খুব সূক্ষ্মভাবে কিছু একটা খোদাই করা ছিল, যা আমি আগে দেখিনি। বিদ্যুতের আলোয় আমি পড়তে পারলাম, অন্ধকারকে আলো দিয়ে নয়, আত্মত্যাগ দিয়ে জয় করো। তান্ত্রিক যখন দ্বিতীয়বার তার শেকড় দিয়ে আমাকে পেঁচিয়ে ধরল, আমি বাধা দিলাম না। আমি অনুভব করলাম তার শরীরের সেই বরফ শীতল স্পর্শ। সে আমাকে শূন্যে তুলে ধরল, ছাদের কিনারের ঠিক বাইরে। এবার শেষ হয়ে যা, তান্ত্রিক গর্জে উঠল। ঠিক সেই মুহূর্তে আমি আংটিটা আমার আঙুল থেকে খুলে সরাসরি তান্ত্রিকের সেই পচা গলা মানুষের চোখের ভেতরে সজোরে গেঁথে দিলাম। এক মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে গেল। তারপর তান্ত্রিকের চোখ দিয়ে সোনালি আগুনের শিখা বেরিয়ে আসতে শুরু করল। সে যন্ত্রণায় আমাকে ছেড়ে দিল। আমি কোনো মতে ছাদের কিনারা আঁকড়ে ধরলাম। তান্ত্রিকের শরীরের সেই গাছের অংশগুলো আগুনের তাপে কুকড়ে যেতে লাগলো। সে আর্তনাদ করে বলতে লাগলো, না, এটা হতে পারে না, তুই নিজের রক্ষা কবচ বিসর্জন দিলি। আমি ঝুলন্ত অবস্থায় দেখলাম তান্ত্রিকের শরীরটা ধিক ধিক করে জ্বলতে জ্বলতে ছাদ থেকে নিচে পড়ে যাচ্ছে। কিন্তু নিচে পড়ার সময় তার সেই ছায়াটা আর নিচে গেল না, ওটা যেন বাতাসের সাথে মিশে গেল। আমি কোনো মতে ছাদে উঠে এলাম, কিন্তু তান্ত্রিক মরলেও বিপদ কাটল না। আমার ছাদের চারপাশে সেই কালো লতাগুলো এখন আরও বেশি হিংস্র হয়ে উঠেছে। তারা বুঝতে পেরেছে তাদের নিয়ন্ত্রক আর নেই। লতাগুলো এখন পুরো বিল্ডিংটাকে দুমড়ে মুচড়ে ফেলার চেষ্টা করছে। হঠাৎ আমার কানে এলো সেই ছোট মেয়েটির কণ্ঠস্বর, কিন্তু এবার খুব ক্ষীণ। অয়ন দাদাবাবু, আংটিটা হারিয়ে তুমি মায়ার দরজা বন্ধ করে দিয়েছ, কিন্তু এখন এই বিল্ডিং ভেঙে পড়বে। তোমাকে ঝাঁপ দিতেই হবে। ভোরের আলোর ওপর বিশ্বাস রাখো। আমি 7 তলার ছাদ থেকে নিচে ফুটন্ত লাভার মতো রাস্তার দিকে তাকালাম। পেছনে ধেয়ে আসছে শত শত শেকড়, সামনে নিশ্চিত মৃত্যু। আমি চোখ বন্ধ করলাম। বাবার কথা মনে করে এক বুক নিঃশ্বাস নিলাম আর সেই 7 তলার ছাদ থেকে নিচের অন্ধকারের দিকে ঝাঁপ দিলাম। 7 তলার ছাদ থেকে যখন আমি ঝাঁপ দিলাম, বাতাসের প্রচণ্ড ঝাঁপটা আমার কানের পর্দা যেন ছিঁড়ে ফেলতে চাইল। চোখের সামনে সবকিছু দ্রুত বদলে যাচ্ছে। আমি অপেক্ষা করছিলাম পিচ ঢালা রাস্তার সেই কঠিন আঘাতের, যা আমার শরীরকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। কিন্তু সেকেন্ডের পর সেকেন্ড কেটে যাচ্ছে, আমি নিচে পড়ছি না। আমি চোখ খুললাম। আমি এক অদ্ভুত শূন্যতায় ভাসছি। নিচে কোনো রাস্তা নেই, ওপরে কোনো বিল্ডিং নেই। আমি যেন এক নীলচে কুয়াশার সাগরে হাবুডুবু খাচ্ছি। চারপাশটা একদম নিস্তব্ধ, এমনকি নিজের হৃৎপিণ্ডের শব্দও শোনা যাচ্ছে না। হঠাৎ আমার সামনে একটা দরজা ভেসে উঠল। কাঠের পুরনো দরজা, ঠিক আমাদের নিঝুমপুরের দাদুবাড়ির সদর দরজার মতো। দরজাটা আপনা আপনি খুলে গেল। আমি দেখতে পেলাম ভেতরে একটা লম্বা করিডোর, আর তার দুপাশে অজস্র আয়না টাঙানো। আমি করিডোরে পা রাখলাম। অদ্ভুত ব্যাপার, আমি এখানে হাঁটছি না, বরং আমার চিন্তাগুলো আমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আয়নাগুলোর সামনে দিয়ে যাওয়ার সময় আমি নিজের প্রতিফলন দেখতে পাচ্ছিলাম না। তার বদলে প্রতিটা আয়নায় আমার জীবনের কোনো না কোনো স্মৃতি ফুটে উঠছে। একটাতে দেখলাম ছোটবেলায় বাবার সাথে মেলায় গেছি, অন্যটাতে দেখলাম নিঝুমপুরের সেই বটগাছের সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু একটা আয়নার সামনে গিয়ে আমার পা থমকে গেল।
সেই আয়নাটা কুয়াশায় ঢাকা, আর তার ভেতর থেকে কেউ একজন আয়নাটা পরিষ্কার করার চেষ্টা করছে। কুয়াশা সরতেই আমি দেখলাম ওপারে আমিই দাঁড়িয়ে আছি, কিন্তু সেই অয়ন আর এই অয়নের মধ্যে তফাত আছে। ওখানের অয়নের চোখে কোনো মনি নেই, পুরোটাই সাদা। সে আয়নার ওপার থেকে আমাকে ইশারায় ডাকছে। সে ফিসফিস করে বলল, তুই তো মরিসনি অয়ন, তুই শুধু নিঝুমপুরের সেই মায়ার ভিতর বন্দী হয়ে আছিস। তুই যে ফ্ল্যাটে ছিলি, যে শহরে ছিলি, সেগুলো সবই ওই বটগাছের সাজানো নাটক। তুই আসল পৃথিবীতে ফেরার পথ হারিয়ে ফেলেছিস। আমার মাথায় বজ্রপাত হলো। তার মানে আমি নিঝুমপুর থেকে কোনোদিন ফিরেই আসিনি? সেই শহর, সেই ফ্ল্যাট, সেই সিকিউরিটি গার্ড, সব কি তবে ওই গাছের সাজানো নাটক? তাহলে ফেরার উপায় কি? আমি মরিয়া হয়ে চিৎকার করলাম। আয়নার ওপারে সেই সাদা অয়নটা হাসল। সেই হাসিটা খুব করুণ। সে বলল, ফেরতে হলে তোকে সেই জায়গায় যেতে হবে যেখানে সব শুরু হয়েছিল, বটগাছের সেই শেকড় যা তুই পাটতে পারিসনি। তোকে তোর নিজের রক্ত দিয়ে সেই বন্ধন ছিন্ন করতে হবে। হঠাৎ করিডোরের দেওয়ালগুলো কাঁপতে শুরু করলো। আয়নাগুলো একটা একটা করে ভেঙে পড়তে লাগলো। সেই নীলচে কুয়াশা এখন রক্তবর্ণ ধারণ করছে। আমি অনুভব করলাম আমার পায়ের নিচ থেকে মেঝেটা সরে যাচ্ছে। আয়নার সেই ছায়া অয়নটা শেষবারের মতো বলল, সাবধান অয়ন, ফেরার পথে তোর বাবাও তোকে বাধা দিতে পারে, কারণ তিনি এখন তোর বাবা নেই, তিনি এখন বটগাছের রক্ষক। এক মুহূর্তের মধ্যে সব কিছু ভেঙে পড়ল। আমি আবার সেই দ্রুত গতিতে নিচে পড়ার অনুভূতি পেলাম, কিন্তু এবার নিচে কোনো রাস্তা নেই। আমি সরাসরি আছড়ে পড়লাম এক জলাশয়ে। পানির ওপর ভেসে উঠলেই আমি দেখলাম আমি শহরে কোনো ফ্ল্যাটে নেই, আমি নিঝুমপুরের সেই অভিশপ্ত পুকুরটার মাঝখানে পড়ে আছি। আর পাড়ে দাঁড়িয়ে আছে শত শত গ্রামবাসী, তাদের হাতে মশাল, আর সবার সামনে দাঁড়িয়ে আছে আমার বাবা, যার হাতে সেই বিশাল এক কুঠার। পুকুরের হিমশীতল জল থেকে যখন আমি পাড়ে উঠলাম, আমার শরীর কাঁপছে। আগুনের মশালগুলো লাল আলোয় চারপাশটা এক বিভৎস রূপ নিয়েছে। সামনে তাকিয়ে দেখি আমার বাবা দাঁড়িয়ে আছেন, সেই চেনা মুখ, চেনা চশমা, কিন্তু তার চোখে কোনো স্নেহ নেই। সেই চোখ দুটো নিঝুমপুরের অভিশপ্ত সাদা রঙে ভরা। হাতে ধরা কুঠারটা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। বাবা, তুমি তো আমাকে বাঁচাতে চেয়েছিলে, আমি চিৎকার করে বললাম। তুমি কেন আজ ওদের সাথে? বাবা কোনো কথা বললেন না, শুধু কুঠারটা মাটির ওপর ঘষতে ঘষতে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। সেই কর্কশ শব্দের প্রতিধ্বনি পুরো পুকুর পাড়ে ছড়িয়ে পড়ল। গ্রামবাসীরা একসাথে গেয়ে উঠল, বংশের রক্ত বংশের হাতেই ঝরবে, তবেই দেবতা তুষ্ট হবে। আমি পিছু হটতে হটতে সেই বিশাল বটগাছটার কাছে চলে এলাম। গাছটা এখন আগের চেয়েও বড় আর অন্ধকার মনে হচ্ছে। হঠাৎ বাবা কুঠারটা মাথার ওপরে তুললেন। আমি চোখ বন্ধ করে মৃত্যুর অপেক্ষা করছি। ঠিক তখনই আমার কানে সেই ছোট্ট মেয়েটির কণ্ঠস্বর ভেসে এলো, ওটা তোমার বাবা নয় অয়ন, ওটা বটগাছের তৈরি তোমার সবচেয়ে বড় দুর্বলতা। ওটা বুকে আঘাত করো, তবেই তোমার আসল বাবা মুক্তি পাবেন। আমি চোখ খুলে দেখলাম কুঠারটা আমার ঘাড়ের কয়েক ইঞ্চি দূরে স্থির হয়ে আছে। বাবার ঠোঁটের কোণায় এক পৈশাচিক হাসি। আমি বুঝলাম এ আমার বাবা হতে পারে না। আমি আমার হাতের সোনার আংটিটা হারিয়ে ফেলেছি ঠিকই, কিন্তু আমার জেদ আর সাহস এখনও অবশিষ্ট আছে। আমি ঝট করে পাশ কাটিয়ে বাবার পায়ে এক লাথি মারলাম। তিনি মাটিতে পড়ে যেতেই আমি তার হাতের কুঠারটা কেড়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম বাবার শরীরটা মানুষের মতো নরম নয়, ওটা যেন শক্ত কাঠের গুঁড়িতে তৈরি। তার চামড়া ছিঁড়ে সেখান থেকে রক্তের বদলে গাছের কষ বেরোচ্ছে। তুই আমাকে মারতে পারবি না অয়ন। বাবার গলাটা হঠাৎ বদলে গিয়ে সেই বটগাছের দেবতার মতো গম্ভীর হয়ে গেল। আমি তোর রক্তে মিশে আছি। লড়াইটা এখন আর শুধু জীবন বাঁচানোর নয়, লড়াইটা নিজের স্মৃতির সাথে। আমি কুঠারটা বাগিয়ে ধরলাম। বাবা আবার উঠে দাঁড়ালেন এবং তার আঙুলগুলো লম্বা শেকড়ে পরিণত হয়ে আমার দিকে ধেয়ে এলো। শেকড়গুলো আমার হাতে কামড়ে ধরল। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম বটগাছের গুড়ির এক জায়গায় বাবার একটা পুরনো ছবি ফ্রেমবন্দি লয়ে আটকে আছে। ওটাই এই মায়ার কেন্দ্রবিন্দু। আমি কুঠারটা বাবার দিকে না ছুঁড়ে সরাসরি সেই ছবির ওপর আঘাত করলাম। করকর শব্দে পুরো গাছটা কেঁপে উঠল। আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই বাবার শরীরটা ধুলোর মতো ঝুরঝুর করে ঝরে পড়তে লাগল। তার সাদা চোখ দুটো শেষবারের মতো স্বাভাবিক হলো। তিনি ক্লান্ত স্বরে বললেন,
সাবাস অয়ন, এবার এই গাছের মূল শেকড়টা কাট, ওটাই এর শেষ নিঃশ্বাস। কিন্তু সাথে সাথে গ্রামবাসীরা বুনো জানোয়ারের মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। তারা আমাকে ছিঁড়ে ফেলতে চায়। আমি একা, আর তারা শত শত। আকাশ ভেঙে আবার সেই কালো বৃষ্টি শুরু হলো। গ্রামবাসীরা যখন হিংস্র জানোয়ারের মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়ল, তখন আমার মনে হলো এটাই বোধহয় শেষ। শত শত সাদা চোখের মানুষ, যাদের শরীরে আর কোনো দয়া মায়া নেই, তারা আমার হাত পা ধরে ছিঁড়ে ফেলতে চাইছে। তাদের নখের আঁচড়ে আমার শরীরের চামড়া ফেটে রক্ত বেরোচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার সেই রক্ত যখন মাটিতে পড়ছে, মাটিটা যেন যন্ত্রণায় শিউরে উঠছে। আমি কুঠারটা দিয়ে নিজের চারপাশে একটা বৃত্ত তৈরি করার চেষ্টা করলাম। সরে যা, তোরা কেউ মানুষ নোস, তোরা এই গাছের গোলাম, আমি চিৎকার করে বললাম। ঠিক তখনই বটগাছের ওপর থেকে একটা বিকট শব্দ হলো। আকাশ থেকে কালো বৃষ্টির বদলে এখন আগুনের গোলার মতো কিছু একটা পড়তে শুরু করেছে। গ্রামবাসীরা সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু তারা থামছে না। তাদের ছাইগুলো আবার বাতাসে উড়ে গিয়ে বটগাছের ডালে ডালে নতুন পাতা তৈরি করছে। আমি বুঝতে পারলাম এই গ্রামবাসীরা আসলে এই গাছেরই অংশ। এদের মেরে শেষ করা যাবে না, আমাকে মূল শেকড়ে আঘাত করতে হবে। কিন্তু মূল শেকড়টা কোথায়? হঠাৎ মাটির তলা থেকে একটা গর্জন শোনা গেল। বটগাছের ঠিক নিচে যে বিশাল ঢিবিটা ছিল, সেটা ফেটে চৌচির হয়ে গেল। সেখান থেকে বেরিয়ে এলো এক বীভৎস দৃশ্য। মাটির গভীরে অসংখ্য মানুষের কঙ্কাল একে অপরের হাত ধরে একটা বলয় তৈরি করে রেখেছে। আর সেই বলয়ের ঠিক মাঝখানে একটা সোনার শিকল দিয়ে বাঁধা আছে একটা ধকধক করতে থাকা বিশাল শেকড়। ওটাই এই অভিশপ্ত সাম্রাজ্যের হৃৎপিণ্ড। আমি সেই গর্তের দিকে দৌড় দিলাম, কিন্তু গ্রামবাসীরা আমার পথ আগলে দাঁড়ালো। তারা তাদের হাড়ের হাত বাড়িয়ে আমাকে বাধা দিচ্ছে। ঠিক তখন নিঝুমপুরের সেই ছোট্ট মেয়েটি আবার আবির্ভূত হলো। কিন্তু এবার সে একা নয়, তার পেছনে দেখা গেল আরও অনেকগুলো স্বচ্ছ অবয়ব। এরা সেই সব মানুষ যারা বছরের পর বছর এই গাছে বলি হয়েছে। মেয়েটি বলল, অয়ন দাদাবাবু, আমরা ওদের আটকে রাখছি, তুমি ওই সোনার শিকলটা কাটো, ওটাই আমাদের শেষ বন্ধন। আত্মাদের সাথে গ্রামবাসীদের এক মহাযুদ্ধ শুরু হলো, আলোর সাথে অন্ধকারের লড়াই। আমি সেই সুযোগে গর্তের ভেতরে ঝাঁপ দিলাম। নিচে নামতেই সেই পচা গন্ধ আর গরম ভাপে আমার দম আটকে যাচ্ছিল। আমি কুঠারটা তুলে সেই সোনার শিকলের ওপর সজোরে আঘাত করলাম, কিন্তু শিকল কাটল না। উল্টো কুঠারটা ছিটকে আমার হাত থেকে পড়ে গেল। হঠাৎ সেই বিশাল শেকড় থেকে একটা চাবুক বেরিয়ে এসে আমার গলা পিছিয়ে ধরল, আমাকে শূন্যে তুলে আছাড় মারল সেই কঙ্কালগুলোর ওপর। বটগাছের সেই রাক্ষসে কণ্ঠস্বর আবার গর্জন করল, তোর রক্ত ছাড়া এই শিকল খুলবে না অয়ন। তোর পূর্বপুরুষেরা এই শিকল গড়েছিল তাদের নিজের রক্ত দিয়ে, আর তুইও আজ এখানেই শেষ হবি। আমার চোখের সামনে সব ধোঁয়াটে হয়ে যাচ্ছে। আমি অনুভব করলাম আমার হাত যেখানে লেগে আছে সেখানে একটা ধারালো হাড়ের টুকরো বিঁধে আছে। আমার হাত থেকে রক্ত চুইয়ে পড়ছে সেই সোনার শিকলের ওপর, আর সাথে সাথে শিকলটা থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। আমি বুঝলাম লোহা বা তামা নয়, এই শিকল খুলবে শুধু চৌধুরী বংশের শেষ উত্তরাধিকারীর উষ্ণ রক্ত দিয়ে। আমি আমার পুরো হাতের তালুটা সেই ধারালো শিকলের ওপর চেপে ধরলাম। যন্ত্রণায় আমার আকাশ বাতাস অন্ধকার হয়ে এলো, কিন্তু আমি হাত সরালাম না। আমার হাতের গরম রক্ত যখন সেই অভিশপ্ত সোনার শিকলের ওপর পড়ল, তখন এক তীব্র সাদা আলো সেই অন্ধকার গর্তের ভেতর জ্বলে উঠল। শিকলটা আর ধাতুর মতো শক্ত রইল না, ওটা যেন মোমের মতো গলতে শুরু করল। আর প্রতিটি বিন্দু যখন মাটিতে পড়ছিল, নিঝুমপুরের মাটি থরথর করে কাঁপছিল। হঠাৎ এক বীভৎস আর্তনাদ ভেসে এলো। ওটা শুধু গাছের নয়, ওটা যেন এই গ্রামের কয়েকশো বছরের জমাট বাঁধা অন্ধকারের হাহাকার। সেই বিশালাকার মূল শেকড়টা এখন যন্ত্রণায় ছটপাট করছে। আমি দেখলাম সোনার শিকলটা পুরোপুরি ছিঁড়ে যেতেই শেকড়টা কালো ধোঁয়ায় পরিণত হতে শুরু করল। আমি গর্ত থেকে ওপরে উঠে আসার চেষ্টা করলাম। ওপরে আসতেই দেখলাম এক অবিশ্বাস্য দৃশ্য। সেই বিশাল বটগাছটা এখন আর মানুষকে গ্রাস করছে না, বরং ওটা নিজের ভেতরেই সংকুচিত হয়ে যাচ্ছে। গাছের ডালপাতাগুলো আগুনের মতো জ্বলছে, কিন্তু সেই আগুন লাল নয়,
তা ছিল পবিত্র সাদা রঙের। গ্রামবাসীরা যারা আমাকে মারতে এসেছিল তারা সবাই এখন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখের সেই সাদা মণিগুলো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। তাদের মুখাবয়বে ভয়ের বদলে এক পরম শান্তির ছাপ ফুটে উঠছে। তারা একে একে ধুলোর মতো বাতাসে মিলিয়ে যাচ্ছে। তারা মুক্তি পাচ্ছে। অয়ন, একটা পরিচিত গলার স্বর পেলাম। আমি ফিরে তাকালাম। দেখলাম আগুনের শিখার মাঝে আমার বাবা দাঁড়িয়ে আছেন, কিন্তু এবার তিনি সেই কুঠার হাতে দানব নন। তিনি এক স্বচ্ছ আলোর অবয়ব। তিনি হাসছেন। বাবা, তুমি যেও না। আমি দৌড়ে তার কাছে যেতে চাইলাম। বাবা হাত বাড়িয়ে আমাকে থামিয়ে দিলেন। তিনি বললেন, আমার সময় শেষ অয়ন। তুই নিঝুমপুরের অভিশাপ চিরতরে শেষ করেছিস। এবার তোকে যেতে হবে। এই মায়ার পৃথিবীটা এখন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তুই যদি এখন না যাস, তুইও এই ধুলোর সাথে মিশে যাবি। আমি কাঁদতে কাঁদতে বললাম, কিন্তু আমি কোথায় যাব? আমার ফেরার পথ কোথায়? বাবা আকাশের দিকে আঙুল তুলে দেখালেন। সেখানে কালো মেঘ সরে গিয়ে এক অদ্ভুত সোনালি দরজা দেখা যাচ্ছে। তিনি শেষবারের মতো বললেন, নিজের ওপর বিশ্বাস রাখ অয়ন। তুই চৌধুরী বংশের অন্ধকার মুছে দিয়েছিস। এবার তোর নিজের আলোয় ফেরার সময়। হঠাৎ পুরো পৃথিবীটা যেন কাঁচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে লাগল। পুকুরের জল আকাশে উঠে যাচ্ছে, আর গাছপালা সব মাটির নিচে ঢুকে যাচ্ছে। মাধ্যাকর্ষণ শক্তি যেন হারিয়ে গেছে। আমি অনুভব করলাম আমি মাটি থেকে শূন্যে উঠে যাচ্ছি। নিচে তাকিয়ে দেখলাম নিঝুমপুর গ্রামটা এখন আর নেই। সেখানে শুধু এক বিশাল গর্ত তৈরি হয়েছে, যা থেকে অন্ধকার ধোঁয়া বেরিয়ে মহাকাশে মিলিয়ে যাচ্ছে। বটগাছটা শেষবারের মতো এক হুঙ্কার দিয়ে মাটির নিচে ধসে পড়ল। আমি সেই সোনালি দরজার দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু ঠিক সেই মুহূর্তে অন্ধকারের শেষ এক টুকরো ছায়া আমার পা জড়িয়ে ধরল। সেই তান্ত্রিকের অবশিষ্টাংশ। সে মরার আগে আমাকেও সাথে নিয়ে যেতে চায়। সে গর্জে উঠল, তুই একা যেতে পারবি না অয়ন, তুই আমাদেরই একজন। আমি লাথি মেরে সেই ছায়াটাকে সরানোর চেষ্টা করছি, কিন্তু ওটা জোকের মতো লেগে আছে। দরজার আলোটা ক্রমেই দূরে সরে যাচ্ছে। আমি কি তবে মুক্তির ঠিক আগে হেরে যাব? তান্ত্রিকের সেই শেষ অভিশপ্ত ছায়াটা যখন আমার পা জড়িয়ে ধরল, মনে হলো হাজার হাজার বরফ শীতল হাত আমাকে নিচের সেই অতল গহ্বরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সোনালি দরজার আলোটা আমার চোখের সামনে ঝাপসা হয়ে আসছে। তান্ত্রিকের সেই ঘরঘরে আওয়াজ আমার কানে বাজছে, তুই আমাদেরই একজন, তুই ফিরতে পারবি না। আমি আমার সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল সেই ছোট্ট মেয়েটির কথা। ভয়ের ওপর বিশ্বাস রেখো না। আমি বুঝতে পারলাম এই ছায়াটা আসলে আমার নিজের মনের ভেতর জমে থাকা শেষ ভয়টুকু। আমি যদি ভয় পাওয়া বন্ধ করে দিই, তবে এর কোনো অস্তিত্ব থাকবে না। আমি স্থির হয়ে গেলাম। চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিলাম। মনে মনে বললাম, আমি তোকে ভয় পাই না। নিঝুমপুর শেষ হয়ে গেছে, আর তোর কোনো ক্ষমতা নেই। সাথে সাথে অনুভব করলাম পায়ের সেই ঠান্ডা স্পর্শটা উধাও হয়ে গেল। তান্ত্রিকের আর্তনাদ এক বিষণ্ণ বাতাসে মিলিয়ে গেল। আমি এক ঝটকায় সেই সোনালি দরজার ওপারে চলে এলাম। হঠাৎ তীব্র আলোয় আমার চোখ ধাঁধিয়ে গেল। কানে এলো অনেকগুলো মানুষের গুঞ্জন আর পাখির কিচিরমিচির শব্দ। আমি চোখ খুললাম। আমি কোনো জঙ্গলে নেই, কোনো পুকুর পাড়ে নেই। আমি শুয়ে আছি নিঝুমপুর স্টেশনের সেই পুরনো বেঞ্চিতে। আমার মাথার ওপর সকালের মিঠে রোদ। স্টেশনের সেই চাওয়ালাটা আমার কাঁধে হাত দিয়ে ডাকছে, বাবু, ও বাবু, উঠুন, ট্রেন তো চলে এলো। আমি ধড়ফড় করে উঠে বসলাম। আমার সারা শরীর ঘামে ভেজা। আমি কি স্বপ্ন দেখছিলাম? তবে কি সেই লড়াই, সেই বটগাছ, সেই তান্ত্রিক সবই কি আমার মনের ভুল? আমি আমার হাতের দিকে তাকালাম। আমার হাতে কোনো ক্ষত নেই, কোনো রক্ত নেই, কিন্তু তখনই আমার নজর পড়ল আমার আঙুলের দিকে। আমার আঙুলে সেই সোনার আংটিটা এখনও জ্বলজ্বল করছে, আর আংটির পাথরটা এখন আর নীল নয়, ওটা একদম স্বচ্ছ হীরের মতো হয়ে গেছে। আমি ব্যাগটা নিয়ে যখন ট্রেনের দিকে এগোচ্ছি, তখন স্টেশনের সেই বৃদ্ধ লোকটাকে আবার দেখলাম। তবে এবার তার চোখ দুটো আর সাদা নয়, একদম স্বাভাবিক। তিনি আমার দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি হাসলেন এবং মাথা নিচু করে সম্মান জানালেন। আমি বুঝলাম সবই সত্যি ছিল। আমি শুধু নিঝুমপুরকে নয়, কয়েকশো বছরের অভিশপ্ত আত্মাগুলোকে মুক্তি দিয়ে এসেছি। ট্রেন ছাড়ল।
জানলার বাইরে দিয়ে তাকিয়ে দেখলাম সেই জঙ্গলটা এখন আর ঘন অন্ধকার নয়, রোদের আলোয় গাছপালা স্বাভাবিক দেখাচ্ছে। সেই বিশাল বটগাছটার জায়গায় এখন শুধু একটা শুকনো গুঁড়ি পড়ে আছে। আমি ট্রেনের সিটে হেলান দিয়ে বসলাম। পকেট থেকে সেই পুরনো ডায়েরিটা বের করতে গিয়ে দেখলাম ডায়েরিটা আর নেই, তার বদলে সেখানে পড়ে আছে একটা ছোট্ট চিরকুট। বাবার হাতের লেখায় সেখানে লেখা, ভালো থাকিস বাবা, আজ থেকে নিঝুমপুর শুধু একটা নাম হয়ে থাকবে, কোনো অভিশাপ নয়। আমি চোখ বন্ধ করলাম। ট্রেনের ছন্দে এক অদ্ভুত শান্তি অনুভব করছি। তবে কি গল্পটা এখানেই শেষ? হয়তো। কিন্তু যখন ট্রেনটা নিঝুমপুরের সীমানা পার হচ্ছিল, তখন স্টেশনের সেই পরিত্যক্ত মাইকে খুব অস্পষ্টভাবে একটা ফিসফিসানি শোনা যাচ্ছে, যা শুধু আমিই শুনতে পেলাম। সেই ছোট্ট মেয়েটির গলা। সে হাসতে হাসতে বলছে, আবার দেখা হবে দাদাবাবু, অন্য কোনো গ্রামে, অন্য কোনো অভিশাপে। আমি মৃদু হাসলাম। এবার আর ভয় নয়, আমার কাছে আছে সেই মাদুলির সাহস আর বাবার আংটির সুরক্ষা। নিঝুমপুরের অধ্যায় শেষ হল, কিন্তু অয়নের যাত্রা হয়তো কেবল শুরু। বন্ধুরা, কেমন লাগলো নিঝুমপুরের এই অভিশপ্ত যাত্রার শেষ পরিণতি? অয়ন তো মুক্তি পেল, কিন্তু নিঝুমপুরের সেই ফিসফিসানি কি আপনাদের কারেও বাজছে? গল্পটি যদি আপনাদের হাড় হিম করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার এলাকায় বা চেনা কোনো গ্রামে কি এমন কোনো রহস্যময় বটগাছ বা পুরনো ভিটে আছে? যদি থাকে, তবে আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের মন্তব্যগুলোই আমাদের পরবর্তী গল্পের অনুপ্রেরণা। আর এই রকম আরও গা ছমছমে হরর গল্প, অলৌকিক ঘটনা এবং অজানাকে জানতে আমাদের চ্যানেল ভৌতিক আলাপ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভৌতিক আলাপ ততটাই জমে ওঠে। আজকের মতো বিদায় নিচ্ছি। সাবধানে থাকবেন, কারণ অন্ধকার কিন্তু সব সময় একা আসে না।